11 আজকের ক্লাসে স্বাগত সবাইকে। আজকে আমরা আলোচনা করব আয়নের ইলেকট্রন বিন্যাস। আয়ন কত প্রকার আমরা জানি। ক্যাটায়ন আর অ্যানায়ন, অর্থাৎ আয়ন দু প্রকার। আয়ন কত প্রকার? ক্যাটায়ন আর অ্যানায়ন। ক্যাটায়ন মানে ধনাত্মক আধানযুক্ত, অ্যানায়ন নেগেটিভ আধানযুক্ত অর্থাৎ ঋণাত্মক আধানযুক্ত। ক্যাটায়ন কিভাবে উৎপন্ন হয়? একটা পরমাণু যখন ইলেকট্রন ত্যাগ করে তখন উৎপন্ন করে ক্যাটায়ন। এই ইলেকট্রনটা মাইনাস হয়ে যায়, অর্থাৎ ক্যাটায়নের ইলেকট্রন সংখ্যা পরমাণুর থেকে কম হয়। যদি দুটো ইলেকট্রন ত্যাগ করে তাহলে হয়ে যাবে A ডবল প্লাস বা 2 প্লাস। যদি তিনটে ইলেকট্রন ত্যাগ করে তাহলে হবে A 3 প্লাস। অ্যানায়নের ক্ষেত্রে কি হবে? অ্যানায়ন যখন ইলেকট্রন গ্রহণ করবে, প্লাস ইলেকট্রন করলো তাহলে হবে B মাইনাস। B যদি দুটো ইলেকট্রন গ্রহণ করে তাহলে হবে B2 মাইনাস। B তিনটে ইলেকট্রন গ্রহণ করলে হবে B3 মাইনাস। তাহলে এই ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা পরমাণুর যে ইলেকট্রন সংখ্যা তার সাথে ইলেকট্রন যোগ করতে হবে, আর এই ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা কি হবে? পরমাণুর চেয়ে ইলেকট্রন সংখ্যা কম হবে। অ্যানায়নের ইলেকট্রন বিন্যাস নির্ণয় করা তুলনামূলক সোজা। তো প্রথমে আমরা অ্যানায়নের ইলেকট্রন বিন্যাস নির্ণয় করছি, যেমন F মাইনাস। F মাইনাস এর ইলেকট্রন বিন্যাস আমরা নির্ণয় করতে চাই, তাহলে আমার প্রথমে F এর ইলেকট্রন সংখ্যা কত? F এর ইলেকট্রন সংখ্যা 9। তো আমরা এক্ষেত্রে আর F মাইনাস তাহলে কত হবে? 9 প্লাস 1 মানে 10। তো আমরা এক্ষেত্রে এইরকম ভাবে যদি ডাইরেক্ট করি কোনো অসুবিধা হবে না। 1s2, তারপরে 2s2, 2p6, 10টা ইলেকট্রন হয়ে গেল। আর Fy যদি এরকমও করতে পারি 1s2, 2s2, 2p5, 9, 2 2 4 আর 5 এ 9। তো এখানে লাস্ট কক্ষপথে একটা ইলেকট্রন যোগ করে দিলাম। এক্ষেত্রে যদি আমি ডাইরেক্ট এটা করি কোনো অসুবিধা হবে না, কিন্তু ক্যাটায়নের ক্ষেত্রে একটা অসুবিধা হয়। তো সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে প্রথমে আমরা পরমাণুর ইলেকট্রন বিন্যাস লিখে নেব, তারপরে আমরা ক্যাটায়নটার করব। প্রথমে অ্যানায়ন শিখে নিই তাহলে। এরপর আমি অক্সিজেন যদি 2 মাইনাস নির্ণয় করতে চাই, অক্সিজেন কত? অক্সিজেন 8। এই 30 অবধি পরমাণু ক্রমাঙ্ক মুখস্থ রাখা খুব দরকার, এবং তাদের ইলেকট্রন বিন্যাসও বারবার প্র্যাকটিস করবে অবশ্যই ছাত্ররা, না হলে তোমরা এটা ভুলে যাবে। এটা আমাদের মুখস্থ মানে ঠোঁটের সাথে এসে যাওয়ার ব্যাপার আছে। 1s2, 2s2, 2p6, 3s2, 3p6 এগুলো পরপর যাতে আমরা করতে পারি। তার এই 8টা ইলেকট্রন ছিল, আরো দুটো ইলেকট্রন এলো, হয়ে গেল 10টা ইলেকট্রন। একই রকম ইলেকট্রন বিন্যাস হবে 1s2, 2s2, 2p6, 10টা ইলেকট্রন। এবার আর কোন মৌলের ইলেকট্রন বিন্যাস নির্ণয় করতে চাই? তো অ্যানায়ন আর কি? সালফার। সালফারের ইলেকট্রন সংখ্যা 16। সালফার 2 মাইনাস যদি হয় তাহলে হবে 16 প্লাস 2 ইকুয়াল টু 18। কিভাবে নির্ণয় করব? 1s2, 2s2, 2p6,
3s2 কটা ইলেকট্রন হলো 2 4 10 3s2 3p6 এবার ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাস যেমন Na+ Na+ এর ইলেকট্রন বিন্যাস লেখার ক্ষেত্রে প্রথমে আমরা Na এর ইলেকট্রন বিন্যাস লিখব, তারপর Na+ এর ইলেকট্রন বিন্যাস লিখব। Na11 এগুলো কিন্তু আমরা মনেই রাখবো যে 1 থেকে 30 অবধি পরমাণু ক্রমাঙ্ক আমরা মনে রাখবো, সেটা আমাদের পর্যায় সারণীতেও কাজে লাগবে এবং এই চ্যাপ্টারে তো কাজেই লাগবে। অনেক সময় কপার ক্রোমিয়াম পরীক্ষায় আসে এবং তাদের পাশে পাশে ইলেকট্রন সংখ্যা বলে দেওয়া থাকে, পরমাণু ক্রমাঙ্ক বলে দেওয়া থাকে, কিন্তু বলে নাও দেওয়া থাকতে পারে, সেক্ষেত্রে আমাদের কিন্তু এটা মুখস্থ রাখতে হবে। তাহলে 1s2 2s2 2p6 10টা ইলেকট্রন হয়ে গেল। এরপর এলো 3s1 11টা ইলেকট্রন। ইলেকট্রন যখন পরমাণু থেকে বেরোবে সব সময় লাস্ট কক্ষপথ, শেষ কক্ষপথ থেকে ইলেকট্রন বেরোবে। এটা আমার প্রথম কক্ষপথ, দ্বিতীয়, এটা হচ্ছে লাস্ট, শেষ। তাহলে এখান থেকে ইলেকট্রন বেরিয়ে গেলে ইলেকট্রন বিন্যাস হবে কি 1s2 2s2 2p6। এটাও যদি আমরা এইভাবে ইলেকট্রন বিন্যাস করতাম, যেহেতু 11, তাহলে Na+ এর কত হবে 1 বিয়োগ করলে 10, তাহলে আমাদের মিলে যাবে। ক্যালসিয়ামের ক্ষেত্রে এবার যদি দেখি, ক্যালসিয়াম 2+, একটু বড় মৌল, ক্যালসিয়াম 20, তাহলে ক্যালসিয়াম 2+ কত হবে 20 - 2 = 18। আমরা প্রথমে ক্যালসিয়ামের করব, ক্যালসিয়াম 20 করব, তারপর আমরা তার থেকে দুটো ইলেকট্রন বের করে 18 করব। 1s2 2s2 2p6 10টা ইলেকট্রন হলো। তারপরে 3s2 3p6, তারপরে আসছি আমরা 4s2 3p এর পরে আসবে 4s2, 3d কিন্তু আসবে না। তাহলে আমার হয়ে গেল 10টা ইলেকট্রন। 1s কক্ষক, এটা একটা কক্ষক, এটা একটা কক্ষক, এটা একটা কক্ষক। সর্ববহিস্থ কক্ষপথ এইটা, তাহলে ইলেকট্রন বেরোবে এখান থেকে এই দুটো ইলেকট্রন। 1s2 Ca2+ এর ইলেকট্রন বিন্যাস তাহলে হবে 2s2 2p6 3s2 3p6 4s0 হয়ে গেল, তাই এটা লেখার দরকার নেই। এবার আমি যদি ক্রোমিয়াম এমনিতেই আমার একটু ব্যতিক্রম ছিল, ক্রোমিয়াম 24, তো ক্রোমিয়াম প্লাস এর ইলেকট্রন বিন্যাস নির্ণয় করতে হবে। প্রথমে আমি তাহলে কি করব, এর ইলেকট্রন বিন্যাসটা লিখে নেব। 1s2 2s2 2p6 10টা হলো। 3s2 3p6, তারপরে আসবে 4s2, তারপরে আসবে 3d4। তো আমরা যখন ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস শিখেছিলাম, আমরা দেখেছিলাম যে এটা এই হাফ ফিল্ড অরবিটালের স্টেবিলিটির জন্য এটা হয়ে যাবে 1, এটা হয়ে যাবে 5। তাহলে ক্রোমিয়াম প্লাসের ইলেকট্রন বিন্যাস কি হবে? যদিও আমি লেখার সময় 3d কে লাস্টে লিখেছি, এনার্জির দিক দিয়ে 4s কম, সেই জন্য 4s আগে বসেছে, ইলেকট্রন তাতে আউটবাউন্ড নীতি অনুযায়ী আগে ঢুকেছে, কিন্তু ইলেকট্রনকে আমি যখন বার করব, এটা আমার সর্ববহিস্থ কক্ষপথ 3, মানে 3 3s2 3p6 আর 3d5, এটা 4s এর আগের কক্ষপথ, সেই জন্য আমি এখান থেকে ইলেকট্রনকে বার করব না, আমি ইলেকট্রনকে বার করব 4s থেকে। তাহলে এর ইলেকট্রন বিন্যাস হয়ে যাবে 1s2 2s2 2p6 3s2 3p6 4s এ কোনো ইলেকট্রন থাকলো না, তারপর 3d5। এটা বাচ্চাদের খুব ভুল হয়ে থাকে, এটা যদি কেউ ডাইরেক্ট এইভাবে লিখতে চায়
24 মাইনাস 1 অর্থাৎ 23 তাহলে ভুল হয়ে যায়। তো আমরা কি করব, প্রথমে ইলেকট্রন বিন্যাস লিখে নেব, তারপর শেষ কক্ষপথ দেখব এবং সেখান থেকে ইলেকট্রনকে বার করব। এবার আমরা শিখব চৌম্বক ধর্ম। দুভাগে ভাগ করতে পারবো, প্যারাম্যাগনেটিক আর ডায়াম্যাগনেটিক। প্যারাম্যাগনেটিক মানে তার মধ্যে অযুগ্ম ইলেকট্রন আছে। অযুগ্ম অর্থাৎ আনপেয়ার্ড ইলেকট্রন বা সিঙ্গেল ইলেকট্রন আছে ইলেকট্রন। আর ডায়াম্যাগনেটিক মানে তাতে কোনো অযুগ্ম ইলেকট্রন নেই, যুগ্ম ইলেকট্রন, অযুগ্ম ইলেকট্রন নেই, তাকে আমরা বলবো ডায়াম্যাগনেটিক। এবার অযুগ্ম ইলেকট্রন আছে কি নেই আর একটা জিনিস, যেটা প্যারাম্যাগনেটিক যে পদার্থ সেই পদার্থ চৌম্বক ক্ষেত্র দ্বারা আকৃষ্ট হয় আর ডায়াম্যাগনেটিক পদার্থ চৌম্বক ক্ষেত্র দ্বারা বিকশিত হয়। কোনো একটা মৌল তার অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা আমরা দেখবো কিভাবে, যখন আমরা ইলেকট্রন বিন্যাস দেখিয়েছিলাম বক্স বক্স করে, সেইভাবে আমরা অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা দেখতে পাবো। যেমন ক্রোমিয়াম যেহেতু ব্যতিক্রমী, তাই ক্রোমিয়ামটাই আবার দেখাচ্ছি আমি। ক্রোমিয়াম 24, ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s2 3p6, তারপরে এসে গেল 4s1 আর 3d5। এক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি কটা অযুগ্ম, এইগুলো সব পেয়ার্ড হওয়ার পরেই পরবর্তী কক্ষক আনপেয়ার্ড বা পেয়ার্ড যা টেস্ট অফ দ্য ইলেকট্রন সেখানে আসে। তো এই অবধি কক্ষক আমার ভর্তি কক্ষ, এই কক্ষক না দেখলেও হবে। p6 যেমন 6টাই ম্যাক্সিমাম থাকতে পারতো, 6টাই আছে, তো তারা পেয়ার্ড অবস্থাতেই আছে। এক্ষেত্রে আমি কি দেখতে পাচ্ছি তাহলে, 4s1 মানে এখানে একটা ইলেকট্রন আছে আর 3d5 মানে এখানে কটা ইলেকট্রন আছে, 5টা ইলেকট্রন 1 2 3 4 5। তাহলে এর অযুগ্ম ইলেকট্রন সংখ্যা কত? অযুগ্ম ইলেকট্রন সংখ্যা 6। অযুগ্ম ইলেকট্রন সংখ্যা 6 আর অযুগ্ম ইলেকট্রন আছে মানে এটি প্যারাম্যাগনেটিক পদার্থ এবং এই ইলেকট্রন চৌম্বক ক্ষেত্র দিয়ে আকৃষ্ট হয়। চৌম্বক ভ্রামক, চৌম্বক ভ্রামক আমরা কিভাবে মেজার করি? তো √x into x plus 2 bm, bm মানে হচ্ছে বোর ম্যাগনেটন। বোর ম্যাগনেটন, এটা এর চৌম্বক ভ্রামকের ইউনিট, ম্যাগনেটন। কিভাবে নির্ণয় করবো? আর x এখানে, x হচ্ছে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা। নাইট্রোজেনের যদি নির্ণয় করতে যাই, নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6, সরি 2 নাইট্রোজেন 7 তাহলে 2p3। একে যদি আমি এবার দেখি এইভাবে বক্স করে, তাহলে এটা পেয়ার্ড, এটাও পেয়ার্ড, এখানে p3 ইলেকট্রন বিন্যাসের সময় এগুলো আমরা দেখেছিলাম। তাহলে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা 3। তো নাইট্রোজেনের চৌম্বক ভ্রামকের মান হয়ে যাবে 3 into 3 plus 2 bm, 3 into 5 √15 বোর ম্যাগনেটন হয়ে যাবে নাইট্রোজেনের চৌম্বক ভ্রামকের মান। ভিডিওটা মন দিয়ে দেখবে, ইলেকট্রন বিন্যাস পরীক্ষায় আসে
ডাইরেক্ট প্রশ্নই আসে, আয়নের ইলেকট্রন বিন্যাস আসে। এই আয়ন বেশি সুস্থিত না পরমাণু বেশি সুস্থিত, সেই সমস্ত প্রশ্ন এসে থাকে। তো ইলেকট্রন বিন্যাস শেখাটা খুব দরকার। চৌম্বক ভ্রামক সাধারণত এইচএস এ খুব একটা আসে না, কম্পিটিটিভ এক্সামে, অন্যান্য কম্পিটিটিভ এক্সামে আসে। তো আমরা এই ইলেকট্রন বিন্যাস খুব ভালোভাবে প্র্যাকটিস করব, 1 থেকে 30 তো করবই এবং তার চেয়ে বেশি করব, আর 1 থেকে 30 অবধি পরমাণু ক্রমাঙ্ক মুখস্থ করব। আজকের ক্লাস এই পর্যন্তই।